আপনারা দেখছেন তোমার নেশায় আসক্ত। এটি হচ্ছে গল্পের পর্ব ৭। গোটা বিয়ে বাড়ি নিস্তব্ধ। একটা পিন পড়লেও যেন তার শব্দ শোনা যাবে এরকম। কারোর মুখে কোনো কথা নেই, সবাই যেন বাকহারা হয়ে গেছে। সকলের সাথে চুপ করে আছে আরু, আর তার সঙ্গে ওর গোটা পরিবার। আহান রাগ করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওর মা ঘরে নিজেকে বন্ধ করে রেখে কান্নাকাটি করছে ক্রমাগত। ওর বাবার মুখে আছে একরাশ হতাশা আর রাগ। সকলের মাঝখানে বসে আছে আরিশ, মুখে ডেবিল মার্কা হাসি নিয়ে। কিছুক্ষণ আগের কথা, আরুকে অব্রের পাশে বসানো হয়েছে। সামনে কাজী বসে আছে। বিয়ে পড়ানো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সব আত্মীয় স্বজনরা ভিড় করে রয়েছে। সকলের নজর এখন নতুন বর আর কনের উপরে। আরুর বাবা আজকে বেশ খুশি দেখাচ্ছে। আরুকে একটা স্নেহের চোখে না দেখলেও এই বিয়েটা হয়ে উনি যে বেশ খুশি তা ওনাকে দেখে সহজেই বুঝতে পারবে যে কেউ। আরুর বুকের ভিতর টিপ টিপ করছে ভয়ে। অব্র পাশে বসে থাকলেও সাহসে কুলাতে পারছে না, আর পারছে না অব্রের সঙ্গে কথা বলতে। অব্রের সাথে কথা হলে সমস্তটা খুলে বলতো, কিন্তু তা হয়নি। কারণ আগের দিন অব্র আরুর সঙ্গে যা ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে অব্র আরুকে সরি পর্যন্ত বলেনি, এমনকি সারাদিনে ফোনও করেনি। আরও ভেবেছে গায়ে হলুদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অব্র ওকে ফোন করতে পারেনি। কিন্তু কী কারণে ফোন করেনি তার সঠিক কারণটা এখনও আরও জানে না, হয়তো জানার চেষ্টাও করেনি। কাজী এবার বিয়ে পড়ানো শুরু করলেন। রেজিস্ট্রি পেপারে সই করে অব্র 3বার কবুল বলল বেশ হাসি মুখে। বিয়েটাতেও বেশ খুশি। এবার আরুর পালা। কাজী সাহেব বলল, বিনতে আরশি রহমান, তুমি কি অব্র মাহমুদের সাথে এই বিয়েতে কবুল? যদি কবুল হও তাহলে বলো কবুল। আরশি এখনও রেজিস্ট্রিটা বাকি। আরশির বাবা চেয়েছিল যে আরু প্রথমে কবুল বলে বিয়েটা করুক, তাই ওনার কথা মতোই আরশির সইটা এখনও বাকি আছে। আরশি বলল, কো। আর কিছু বলতে পারল না আরু। কথাগুলো যেন গলায় আটকে গেছে। বললেই হয়তো সামনের মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ওকে খুন করে ফেলবে। কাজী সাহেব বলল, মা তুমি কি কবুল? আরশি বলল, মানে। কাজী সাহেব বলল, মা তুমি যদি এই বিয়েতে কবুল হয়ে থাকো তাহলে বলো কবুল। আরু আরু তাও কোনো কথা বলছে না। মনে হচ্ছে ওর গলাটা যেন কেউ চেপে ধরে আছে, ওকে কথা বলতে দিচ্ছে না। কারণ আরিশ এক নজর ওর দিকে আগের মতোই স্থির। কাজী সাহেব এতবার বলার পরেও আরও কোনো কথা বলছে না দেখে এবার আরমান সাহেবের অত্যন্ত রেগে গেলেন। না পেরে তিনি জোর গলায় বলতে লাগলেন, এভাবে চুপ করে থাকার মানে কি? এখানে কি সবাই মজা দেখার জন্য এসেছে? আর এভাবে চুপ করে আছো কেন? বিয়েটা কি আমরা জোর করে দিচ্ছি তোমাকে? পিছন থেকে আরিশ বলে উঠল, অবশ্যই জোর করে দিচ্ছেন, না হলে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও সে আবার কি করে দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাজি হয়? এই কথাটার ভয়ে এতক্ষণ আরও করছিল। আরিশের মুখ থেকে কথাটা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল আরুর। না পেরে অব্র এবার বলতে শুরু করলো, এসবের মানে কি? আর এসব কি বলছো তুমি? আরিশ এবার অব্রর দিকে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, কেন তুমি কিছুই বুঝতে পারছো না? আমি তো খুব সহজভাবে বলতে চাইলাম যে একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার তার অমতে বিয়ে দিতে গেলেই এরকমই তো হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আরমান সাহেব বলল, এই ছেলে তুমি এসব কি বলছো? আর গোটা বিয়ে বাড়ির সামনে মজা করছো? আর তুমি কে? আরিশ বলল, আমি কে সেটা তো আপনার মেয়ে ভালো করে বলতে পারবে আঙ্কেল, ওকেই জিজ্ঞাসা করুন। আরমান সাহেব আরুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি আরুকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা কে? আর ও এই সমস্ত কথা বলছে কেন? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? আরুর আর বলার মতো ভাষা নেই। চোখ থেকে অনবরত টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। এই দিনটা দেখাই বাকি ছিল, যেখানে গোটা বিয়ে বাড়ির লোকের সামনে ওকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আহান আর না পেরে বলল, কিরে চুপ করে আছিস কেন? বল, উনি যা বলছে তা কি সত্যি? আরও কোনো কথাই বলছে না, কেবল নির্বাক হয়ে চোখে জল ফেলে যাচ্ছে। আর কী বা বলবে, কারণ আরিশ যা বলছে সবই তো সত্যি কথা। ওর সঙ্গে সত্যিই তো আরিশের বিয়ে হয়ে গেছে। আরিশ বলল, আসলে ও বলতে লজ্জা পাচ্ছে, আমি বলছি আপনাদের, আর প্রমাণও দেখাচ্ছি। এই বলে আরিশ ওর আর আরুর ম্যারেজ সার্টিফিকেটটা সকলের সামনে দেখালো, যেখানে স্পষ্ট দুজনের সই রয়েছে। আর সাক্ষী হিসেবে রয়েছে আরিশের একটা ফ্রেন্ড। সানা আরিশের কাছে এগিয়ে আসলো, এসে বলল, ভাইয়া
তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আরিশ বলল, সানা তুই তো জানিস তোর ভাইয়া কখনো মিথ্যা বলে না। তুই নিজেই দেখ আমার আর আরু পাখির বিয়ের পেপারসগুলো। সানা সহ আরুর বাবা, আহান, অব্র সবাই পেপারসগুলো দেখতে লাগলো। তারপর দেখলো যে সত্যি ওদের বিয়ে হয়ে গেছে। আরুর বাবা রেগে গিয়ে আরুকে যেই চর মারতে এগোবেন, সামনে তখনই আরিশ ধীর কণ্ঠে বলল, এক পাও এগোবেন না, যেখানে আছেন সেখানেই থাকুন। ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বউ, তাই অধিকারটা আপনার থেকে আমার কিছুটা হলেও বেশি। আর ওর গায়ে হাত দিবেন না, তাহলে ভালো হবে না। অব্র বলল, আমি এসব মানি না, আমি আরশিকেই বিয়ে করব, ব্যাস। ও 1000টা বিয়ে করলেও আমি ওকেই বিয়ে করব। অব্রের কথা শুনে আরুর কান্নার ব্যাগ যেন আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ ও অব্রকে ধোঁকা দিয়েছে। আরিশ যে ওকে আজকে যেভাবেই হোক বিয়েটা করবে সেটা আরুকে বলেছিল, আর আরুর অব্রকে জানানো উচিত ছিল। তাহলে সকলের মাঝে এত বড় সিন ক্রিয়েট করতে পারতো না আরিশ। অব্র কোনো না কোনো ব্যবস্থা করত। আরিশ বলল, এতদিন জানতাম বেহায়া শব্দটা মেয়েরা মেয়েদেরকেই বেশি ইউজ করে, কিন্তু আপনাকে দেখে আমার আজ থেকে ছেলেদের উপর এই ট্যাগটা দেওয়ার জন্য মনটা আনছান করছে। সত্যি বলছি, বড্ড বেহায়া আপনি। অন্যের বউকে তার সামনে বিয়ের করার কথা বলছেন? হ্যাঁ, সাহস আছে আপনার? না হলে কি আর। এতটুকু বলে আরিশ থেমে গেল, আর কিছু বলল না। আরিশের বলা কথাগুলো অব্রর বড্ড গায়ে লেগেছে। বোধ হয় তাই আর এক মুহূর্তে দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেল। অব্রের সাথে সাথে বাকি বরযাত্রীরাও বেরিয়ে গেল নিস্তব্ধ হয়ে। কনপক্ষে সকলের মাথা হেঁট, সবাই যেন চমকটা কাটিয়ে উঠতে পারছে না এখনো। আরিশ আরুর কাছে গেল, গিয়ে ওর চোখের জলটা মুছে দিয়ে ওকে বুকে টেনে নিল। আরিশ বলল, একদম কাঁদবে না আরু পাখি, আমি আছি না। যতদিন আমি থাকবো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল এই কথাটা আরিশ। বর্তমানে চলে যাই। আরিশ বলল, আরু পাখি চলো, অনেক দেরি হয়ে গেছে। মা আর বাবা অপেক্ষা করছে বাড়িতে আমাদের জন্য। সানা তো আগেই চলে গেছে, আগে থেকে সব কিছু রেডি করার জন্য। যতই হোক নিজের বেস্ট ফ্রেন্ড, সে বাড়িতে ওর ভাবি হয়ে যাচ্ছে, তাই প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে ওর মধ্যে। সে এর আগে যত কিছুই হোক না কেন। আরও নিস্তব্ধ হয়ে চুপচাপ উঠে দাঁড়ালো, কারণ না চাইলেও আরিশ এর সঙ্গে ওকে যেতেই হবে, আর ও না চাইলেও আরিশ জোর করে ওকে নিয়ে যাবে। আরিশ যে ওর জীবনটাকে ধ্বংস করার জন্যই এত কিছু করছে সেটাও বেশ ভালোই বুঝতে পারছে আরু। আর কোনো পিছঠান না রেখে আরিশের সঙ্গে হাঁটতে লাগলো। আরশি দরজার কাছে যেতে আরমান সাহেবের কড়া কণ্ঠে বলে উঠলেন, একবার এই বাড়ি থেকে চলে যাচ্ছ, মনে রেখো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। আরু একবার পিছন ফিরে ওর বাবার দিকে তাকালো। চোখের জলটা ও যেন আর আড়াল করতে চাইল না, গড়িয়ে পড়লো এক কোণ থেকে। এক মনে গাড়ি চালাচ্ছে আরিশ। বেশ সুন্দর একটি রোমান্টিক গান বাজছে গাড়িতে, আর মাঝে মাঝে গানের তালে তালে সঙ্গে গুনগুন করে গানটার সাথে সুর মেলাচ্ছে। আরিশের মনের কোনো বিশেষ কিছু পাওয়ার একরাশ আনন্দ হচ্ছে। এখন আর বলতে বাকি রাখে না। হঠাৎই গাড়ি অন্যদিকে ব্যাক নিতে আরু বলে উঠল, আপনি এই রাস্তায় যাচ্ছেন কেন? আপনার বাড়ি তো এদিকে না, আমরা তো রাস্তা পার করেই চলে এসেছি অন্যদিকে। আরিশ জোরে জোরে হাসতে লাগলো, তারপর বলল, শ্বশুরবাড়ির রাস্তাটা তো ভালোই চিনে রেখেছো দেখছি, বেশ ভালো, পথ ভুলবে না কখনো, আর আমি কখনো ভুলতেও দেব না। আরু বলল, আমরা তার মানে আপনার বাড়িতে যাচ্ছি না? আরিশ বলল, একদম তাই। আরু বলল, আপনি আমাকে তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ আরুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে মেরে গুম করে দেওয়ার জন্যই এইদিকে যাচ্ছি। আরু ভয় পেয়ে বলল, আপনি প্লিজ আমাকে এখানেই নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। আরিশ বলল, তুমি না চাইলেও আমার সাথে যাবে, যেমনটা এতদিন তুমি না চাইতেও হয়ে আসছে, আর না চাইলেও ভালোবাসতে হবে আমাকে আস্তে আস্তে। আর তুমি তো দেখছি সত্যিই ভয় পেয়ে গেলে। আরিশ কথাটা বলতে বলতে গাড়িটা থেমে গেল একটা ফার্ম হাউসের সামনে। আরু বলল, এটা কোথায়? আরিশ বলল, চলো, গেলেই দেখতে পাবে কোথায়। আরু বলল, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আরিশ বলল, তুমি কোথায় থাকবে না থাকবে সেটা তো আমি দেখব, বলে আরুকে গাড়ি থেকে নামিয়ে কুলে তুলে নিল। বাড়ির ভিতরে ঢুকতে আরুর বেশ একটু ভয় ভয় লাগলো, কারণ সারা বাড়িতে কেউ নেই, একটা সার্ভেন্ট অব্দিও নেই। ঢোকার সময় দারোয়ানকে দেখছিল, আর কাউকে দেখিনি। আরিশ একটা রুমের ভিতরে ঢুকলো, দরজাটা আগে থেকেই খোলা ছিল। হয়তো ওরা আসবে সেটা বাড়ির সার্ভেন্ট খুব ভালোভাবেই জানতো, তাই জন্যই খুব পরিপাটি করে গুছিয়ে রেখেছে সব কিছু।
রুমে ঢুকতে আরিশ আরুকে বিছানার উপর শুইয়ে দিল। হাতে কিছু নরম বস্তুর স্পর্শ হতেই আরু সেদিকে তাকিয়ে দেখল গোলাপের পাপড়িতে সাজানো বিছানা, আর ঘরটাও ডেকোরেশন সেভাবেই করা। আরিশ আরুর পাশে বসে আরুর দিকে ঝুঁকে গেল। দুজনের মাঝখানে দূরত্বটা এতটাই কম যে আরিশের মুখের নিঃশ্বাসগুলো আরুর মুখের উপর এসে পড়ছে। আরিশ বলল, আরু পাখি, পছন্দ হয়েছে ডেকোরেশন? আরু বলল, এসবের মানে কি? আরিশ আঙ্গুল দিয়ে আরুর ঠোঁট দুটোকে আলতো করে স্পর্শ করে বলল, কিছুই বুঝতে পারছো না আরু পাখি, যে এসব কেন? আজ তোমার আর আমার বাসর, মনে নেই? ভয়ে আরুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরুর অবস্থা দেখে আরিশ বলল, এখনই ভয় পেয়ে গেলে চলবে? এখন তো অনেক কিছু বাকি। কত কিছুই বাকি, আমার থেকে আপনারা বেশি ভালো বোঝেন। তো এই ছিল এই গল্পের পর্ব 7। তো পরবর্তী পর্বের জন্য এই চ্যানেলে চোখ রাখবেন। তো সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।